ইউক্রেনকে কোণঠাসা করে দিচ্ছে রাশিয়া। চীনের দরজায় ভারতের ঘাঁটি। লাদাখে শক্তি প্রদর্শন দুই দেশের। মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক আক্তার হোসেন। আক্তার ভাই, আমাদের বিশ্ব সংযোগে দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের কয়েকটা কমেন্ট পড়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। সুনিতা দাস নামে আমাদের এক দর্শক লিখছেন, রাশিয়া সাকসেসফুল সো থিঙ্কিং নো মোর। উনি রাশিয়ার পক্ষে বলে দিয়েছেন যে উনি আসলে যেভাবে একের পর এক ভূমি হারাচ্ছে ইউক্রেন ন্যাটোর কথা শুনে, তার ওটাই প্রতিফলিত হচ্ছে। মির্জা কামরুল ইসলাম বলছেন, উনি বগুড়া থেকে দেখছেন, আমাদের অনুষ্ঠানটা ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। দেবব্রত, উনি আমাদের রেগুলার কমেন্ট করেন, উনি লিখছেন, চার্লি চ্যাপলিনের গোল্ড রাশ ছবিটি দেখবেন, সোনার খোঁজে পাহাড়ের চূড়ায় উঠে তুষার ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন, সব খাবার শেষ, রূপার ডিশ, প্লেট, চামচ, কাঁটা সব কিছু আছে, কিন্তু চামড়ার জুতো সিদ্ধ করে খেতে হচ্ছে। লং শটে দেখে মনে হবে শহরের সব থেকে অভিজাত হোটেলে ডিনার করতে বসেছে। ক্লোজ আপে দেখা যাচ্ছে মাংসের হাড় নয়, জুতোর পেরেকগুলো চুষে নিপুণ অভিজাত্যের সাথে রূপোর প্লেটের পাশে রাখা হচ্ছে। উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন এই যুদ্ধ ওকে নিয়ে। বাইরে থেকে আসলে যা দেখা যায় বাস্তব চিত্র উল্টা আরো ভয়াবহ। আচ্ছা, লিটন দাস নামে আমাদের আরেক দর্শক লিখছেন, উনি মাগুরা জেলা শাহপাড়া থেকে দেখছেন, ভূ রাজনীতিতে আমাদের বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, ভারত, নেপাল, আমেরিকার কুদৃষ্টি, এই অস্থিরতা আর কতদিন চলবে? এ ব্যাপারে আপনাদের একটি এপিসোড প্রচারের অনুরোধ। আমরা চেষ্টা করব আরও তথ্য নিয়ে, যেহেতু বাংলাদেশ এটাকে আপনি টেনেছেন, আরও তথ্যবহুল যেটাতে আপনাদের ভালো লাগে এই ধরনের এপিসোড আমরা অবশ্যই ভবিষ্যতে করব। আবুল কালাম নামে আমাদের পরবর্তী দর্শক লিখছেন, বিশ্ব সংযোগের সাথে আমি সবসময় আছি। এখানেই আমার প্রশ্ন যে ইউরোপ কবে ভিক্ষায় নামবে, আনুমানিক বললে ভালো হবে। আমি ফেনী থেকে বলছি। আসলে এই যুদ্ধের পর থেকে তো ইউরোপের অবস্থাও খুব একটা ভালো না, মুদ্রাস্ফীতি বাড়ছে, তেলের দাম প্রচুর, ওখানে যেতে আগে রাশিয়া থেকে সস্তায় তেল, কিন্তু এখন তো সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারই খবরের কারণ হচ্ছে মানে যতগুলো যুদ্ধ হয়েছে আসলে এর নেপথ্য কারণ কিন্তু ইউরোপ অবশ্যই পশ্চিমারা পরপর দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, কিন্তু ইউরোপের কারণে। এই জন্য উনি ইতিহাস জানেন, সেই জন্য উনি বলেছেন যে মানে ইউরোপ মানে মানুষের কল্যাণে যেমন কাজ করেছে, তেমনি কল্যাণের বিরুদ্ধ যত আছে সেগুলো তারা যোগান দিয়েছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক মিজান হোসেন, উনি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে প্রতিদিন আপনাদের কমেন্ট করি, কিন্তু আপনি একটিবারও উত্তর দেন না। আজকে কমেন্ট করলেন, আমি উত্তর দিলাম। আসলে আমাদের প্রচুর কমেন্ট আসে, সময় স্বল্প থাকে, এই কারণে ধরা যায় না, এই কারণে সবার কমেন্ট পড়া যায় না। তো আশা করতেছি এই কমেন্ট সেকশন আরও বড় করা হবে। আচ্ছা, মূল অনুষ্ঠানে আছে তো অনেকগুলো সেগমেন্ট, আমরা একটু চীনকে দিয়ে শুরু করতে চাই। আমি আপনাকে প্রশ্নটা করব এইভাবে, প্রথমে হচ্ছে জিওপলিটিক্সের সৌন্দর্য বলেন বা স্বার্থপরতা বলেন, এটা নাকি দেখুন, প্রথমে ব্রিক্স, তারপরে এসসিও সম্মেলন হলো, চুক্তি হলো ভারত এবং চীনের মধ্যে, মাঝখানে রাশিয়া ছিল, ওখানে এসসিওতে, ব্রিক্সেও যাচ্ছে। এই যে জিওপলিটিক্স, নিজের স্বার্থ দেখা আগে, চুক্তির জায়গায়, দেশের জায়গায়। এই লাদাখে মনে করেন যে আপনার লাদাখ সীমান্ত নিয়ে চীনের সাথে অনেক বৈরী সম্পর্ক ছিল অতীতে। আমরা এবারে ভেবেছিলাম এসসিওতে সে বরফটা গলেছে। আসলে যে যার জায়গা থেকে দেশে ফিরে আমার মনে হয় নড়ে না, ওই একই জায়গায় রয়ে যায়। সম্মেলন হয়, সম্মেলনে কিছু চুক্তি হয়, চুক্তিগুলো আসলে অত এফেক্টিভ হয় কিনা পরবর্তীতে গেলে জানা যায়। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আসলে রাষ্ট্রের তো উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ করা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বিষয়গুলো বিবেচনা করি, তাহলে এখন যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে দূরত্ব, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে অবিশ্বাস, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে ক্রমাগত যে স্নায়ুযুদ্ধ, তারপর তাদের মধ্যে যে বাণিজ্যিক যে ভারসাম্যহীনতা, সীমান্ত যুদ্ধ, সব কিছু মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্রের যে উদ্দেশ্য মানুষের যে কল্যাণ, সেই কল্যাণ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। হয়তো আপনি বলবেন যে তাদের নিজ দেশের জনগণের কল্যাণের জন্যই তারা এগুলো করছে, নিরাপত্তা, হ্যাঁ, যে বহির্বিশ্বে আক্রমণ করা,
সীমান্তে উত্তেজনা বাড়ানো, সীমান্তে মানুষ হত্যা, এই ধরনের যারা ব্যাখ্যা দেয় যেসব রাষ্ট্রের শাসকরা, এই ব্যাখ্যাগুলো একান্তই এগুলো এই আধুনিক সভ্য সমাজে ব্যাখ্যা আসলে টিকে না। কারণ প্রতিটি মানুষ যেমন একটি রাষ্ট্রের নাগরিক, তেমনি তারা কিন্তু বিশ্বেরও নাগরিক। সুতরাং রাষ্ট্রের শাসকদের যে মুখ্য উদ্দেশ্যই হবে যে একটা নাগরিককে তারা যে সম্মানের চোখে দেখে, একইভাবে বিশ্বের একজন নাগরিককেও সে একইভাবে সম্মানের চোখে দেখতে হবে। এই দেখতে না পারার কারণে কিন্তু আজকে এই মানব সমাজ অস্তিত্বহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। আজকে দেখেন আপনি ইউক্রেনে কিভাবে আপনার রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধগুলো কিন্তু বড় বড় শক্তিগুলো তারা একটি প্রক্সি ওয়ার হিসাবে নিয়েছে, সব কিছু তারা দিচ্ছে উপঢৌকন। এখানে আপনি যে প্রশ্নটি করেছেন যে চীনের সঙ্গে যে ভারতের, আপনি এর আগে আপনি জানেন যে এর আগে অনেকবার এই ভারতের সঙ্গে চীনের সীমান্ত যুদ্ধ হয়েছে। এই 2020 সালেও আপনি জানেন যে গালওয়ান যুদ্ধে সেখানে যে দাবি করা হয় যে ভারতের 20 জন সেনাকে হত্যা করা হয়েছে। অপর দিক থেকে দাবি করা হয়েছে যে তারা চীনের 4 জন চীনা সৈন্যকে হত্যা করেছে। এই যে হত্যা রাজনীতি, এটা আসলে মানে অবাক লাগে যে এই এশিয়ার মধ্যে আসলে এই দুটি শক্তি, ভারত এবং চীন, দুইটা পারমাণবিক শক্তিধর দেশ, পারমাণবিক শক্তিধর, এবং জনগণের তাদের যে আপনার পপুলেশন ওয়ার্ল্ডে কিন্তু 1 এবং 2। এর আগে চীন ছিল সর্ববৃহৎ জনসংখ্যার দেশ, এখন সেই জায়গায় ভারত চলে আসছে। এই যে 2025 সালের যে হিসাব, তাতে কিন্তু প্রায় 145 কোটি 145 কোটি হচ্ছে ভারতের জনসংখ্যা, আর চীনের হচ্ছে 142 কোটি মতো, প্রায় 3 কোটি বেশি। এই যে বিশাল জনগোষ্ঠী, এবং জওহরলাল নেহরু উনি কিন্তু এশিয়াকে খুব সম্ভাবনাময় হিসাবে এশিয়াকে দেখেছেন যে এখান থেকেই মানব সম্পদ যে ব্যাপারটা মাথায়, এখান থেকেই কিন্তু আগামী দিনে বিশ্ব শাসন করার একটি রাষ্ট্রের উদ্ভব ঘটবে এখান থেকে আগামী দিনে। কারণ এখন তো ইউরোপ, আমেরিকা তারাই বিশ্বে তারা শাসন করছে, এবং শোষণও বলতে পারে, শাসন শোষণ সবই করছে, এবং স্বাধীন সার্বভৌম দেশকে তারা অন্যায় অজুহাত দিয়ে তারা ধ্বংস করছে। আপনি এগুলো তো এক্সাম্পল এই শতাব্দীতেই রয়েছে, এবং গত শতাব্দীতেও আছে এগুলো। আপনার মিডল ইস্টে আজকে যে অস্থিরতা, সেগুলো কিন্তু আপনার ইউরোপ, আমেরিকায় দায় এড়াতে পারে না, এবং তারা সরাসরি কিন্তু সেগুলো আক্রমণ করেছে। স্বাধীন সার্বভৌম দেশ জলে পুড়ে ছারখার করে দিয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভাবি যে এখানে এশিয়া কিন্তু তুলনামূলকভাবে আপনার যে এই যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপ যেভাবে আপনি দুটি বিশ্বযুদ্ধ করেছে, আমি একটু আগে বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলোর পিছনে কিন্তু ইউরোপের মদত খুব বেশি। সেই তুলনায় কিন্তু এশিয়ার কিন্তু যে আপনি ইউরোপের মতো যুদ্ধবাজ এই আপনি এই ইয়েকে কন্টিনেন্টকে আপনি দায় দিতে পারেন না। আমরা সেই জায়গাতে আমরা তথ্য প্রমাণ দিতে পারবেন না। ওখানে উল্টো ব্রিটিশ বিরোধী যুদ্ধই এক প্রকার অহিংস আন্দোলন হয়েছে। তারপরে চীন গত 40 বছরে কোনো যুদ্ধে জড়ায়নি। হ্যাঁ, আসলে কখন সীমান্ত যুদ্ধটা কখন হবে এটা কেউ বলতে পারে না। যখন তখন যে কোনো উস্কানিতে কিন্তু লেগে যায়। ওদিকে আমরা তাই দেখেছি, সীমান্তকে ঘিরে কিন্তু ভারত পাকিস্তান 6 থেকে 7টা শুধু সীমান্তে ঘিরে খণ্ডকালীন যুদ্ধ হয়েছে। হ্যাঁ, খণ্ডকালীন যুদ্ধ হয়েছে। সুতরাং আমি মনে করি যে মানে ব্রিক্সের বা এসইউর যে চেতনা, সেই চেতনার আলোকে যদি এই দুটি রাষ্ট্র তাদের যে ফিলোসফি, বিশেষ করে পরে তো যুক্ত হয়েছে ইরান, ভারত, পাকিস্তান, তারা পরে যুক্ত হয়েছিল, এবং মূল স্পিরিটের সঙ্গে কিন্তু তাদের এটা যায় না। পারস্পরিক যে সম্পর্কের যে ভিত্তি তৈরি করবার যে কৌশল, সেটা কিন্তু এই তাদের যে সীমান্ত উত্তেজনা এবং যে কোনো সময় একটা যুদ্ধের যে হুমকি, পারস্পরিক যে অবিশ্বাস, এবং দেখেন আপনি বিশ্ব মিডিয়ায় কিন্তু আসলো যে একটা সম্পর্কের ভিত্তি তৈরি করবার যে একটি সারা বিশ্ব আশ্চর্য সূচনা হলো। এবং চুক্তিগুলো দেখেন, ট্যুরিস্ট ভিসা আবার চালু হয়েছে, সরাসরি ফ্লাইট চালু হলো, এসিও আর ব্রিক্স সম্মেলনের শীর্ষ পর্যায়ে বৈঠক, উচ্চ পর্যায়ে বৈঠকের একটা স্বীকৃতি পাওয়া গেল, সীমান্ত টহল নিয়ে চুক্তি হলো। তো সেখানে
চীন তো সবসময় আমেরিকার একটি প্রধানতম তাদের যে একটা বৈরী রাষ্ট্র তারা মনে করে, এবং চীনকে মোকাবেলা করার জন্য তা ভারতের সঙ্গেও তাদের যে সম্পর্ক আমেরিকার, সেই সম্পর্কেও একটা টানাপোড়েন তাদের চলে। তাহলে দেখা যাচ্ছে যে এই আপনার হঠাৎ করে আমরা ব্যাপারটা জিওপলিটিক্স কেন আমি বলি, এটা খুব মজার গণমাধ্যম কর্মী হিসেবে আমার যেটা লাগে, দেখেন ট্রাম্পের সাথে আপনার নরেন্দ্র মোদী খুব ভালো একটা সম্পর্ক ছিল প্রথম টার্মে আমরা দেখেছি। দ্বিতীয় মেয়াদে যখন ট্রাম্প আবার ক্ষমতায় আসলেন, মোদি গেলেন, কিন্তু মোদি থাকা অবস্থায় কী করলো, অভিবাসন আইনে ভারতীয়দের হ্যান্ডকাপ পরে দেশে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে ভারতের বিরুদ্ধে অজুহাত দেওয়া হলো। অজুহাত মানে কি, এটা এক প্রকার ছিল যে আপনার রাশিয়া থেকে তারা তেল কিনছে, কারণ হচ্ছে রাশিয়া তেল বিক্রি করে ইউক্রেন যুদ্ধ ব্যয়ভার বহন করছে এমন একটা পশ্চিমাদেরই। যুক্তরাষ্ট্র ট্যারিফের পর ট্যারিফ দুইবার প্রায় 50% বাড়াই দিল। তারপরে এর মধ্যে তো ডেলিগেটদের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনা সফল হয়নি। হঠাৎ করে ইউটার্ন দিয়ে দেখা গেল যে এই মাসের শুরুতে একটা চুক্তি হয়ে গেল 10 বছরের মার্কিন এবং ভারতের মধ্যে। এরপরে চীনের সাথে যে সীমান্তে লাদাখ, সেখানে আপনার একটা সর্ববৃহৎ বিমান ঘাঁটি। আপনি কি একটার সাথে একটা যোগ সাজস দেখেন? অল্প কথা বলবেন, কেন আমাদের সেগমেন্ট আরও বাকি রয়ে গেছে। না, যেহেতু মানে চীনের সঙ্গে আপনার যুক্তরাষ্ট্রের একটা বৈরী সম্পর্ক, হ্যাঁ, ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে একটা তাদের উত্তেজনা রয়েছে, একটা উত্তেজনা রয়েছে, এই জায়গাটা শাসন করবে। এবং এখানে স্বাভাবিকই আমেরিকা চাইবে যে ভারতকে নিয়ে তারা চীনের যে তাদের যে অর্থনৈতিক শক্তি, তাদের সামরিক শক্তি, এগুলো একটু হুমকি হইয়া যাতে ভারত কাজ করে, সেই লক্ষ্যে তারা কিন্তু ভারতকে ব্যবহার করতে চাইবে। এবং ভারতও চাইবে যে তাদের যে নিরাপত্তাহীনতা এক ধরনের, এবং এর আগে যে সীমান্ত যুদ্ধগুলো হয়েছে চীনের সঙ্গে, সেখানেও তারাও চাইবে যে একটা কমফোর্ট জোনে থাকতে। সে হিসেবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যে তারা সামরিক চুক্তি কিন্তু করেছে। সুতরাং এইসব বিষয়গুলো আপনি ঠিকই বলেছেন যে এগুলো চীনকে হয়তো উদ্বেগ করেছে এই চুক্তিগুলো, এবং আরও একটি বাণিজ্য চুক্তি করার কথা, সেদিক দিয়ে চীনকে উদ্বেগ করবে স্বাভাবিক। এবং তার পাল্টা হিসেবে ভারত সেটা তারা তাদের নিজস্ব যে স্ট্র্যাটেজিক যে সেটা তারা নেবে, এবং তারা নিচ্ছেও। সেটা চীনের যেরকম একটা বিমান ঘাঁটি আছে, তারা যে বিশাল সীমান্তে, এর আগে তারা লাদাখ সীমান্তে, তো সেই লাদাখ সীমান্তে তারা ভারত করবে, এটাই স্বাভাবিক। দেখা যাক এই নিয়ে সীমান্ত নিয়ে আর কি উত্তেজনা হয়। আমরা এখন চলে যাই আপনার আটলান্টিকের ওই পারে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি জানেন, আপনি গণমাধ্যম কর্মী হিসাবে জানেন যে বিবিসি সংবাদ সংস্থা বিবিসি লন্ডনের ওর সাথে একটা দ্বন্দ্ব চলে আসতেছে ট্রাম্পের, এবং বিবিসি প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের একটা বক্তব্য সম্পাদিত করে ছাড়া হয়েছে। এটা এডিটিংয়ে আপনার ঝামেলা ছিল, তাকে নেগেটিভভাবে দেখানো হয়েছে। এই জন্য এটা হচ্ছে ট্রাম্পের অভিযোগ। ট্রাম্প অভিযোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু বিবিসি ক্ষমা চেয়েছে, প্লাস হচ্ছে ডকুমেন্টারিটা সরিয়ে নেওয়া হয়েছে, প্লাস হচ্ছে হোয়াইট হাউসে লিখিত তারা ক্ষমার একটা চিঠি পাঠিয়েছে। এরপরেও ট্রাম্প আজকে বলেছেন উনি $5 বিলিয়ন মামলা করবেন, কোনো ছাড়াছাড়ি নেই। এদিকে কিন্তু আপনার বিবিসির আপনার সম্পাদক বলেন, এই নিউজে যারা জড়িত ছিল তারা কিন্তু পদত্যাগ করেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরেও ট্রাম্পের ব্যাপারটা আপনি ভালো করে জানেন, তার ক্যারেক্টার আপনি ভালো করে জানা আছে। এখন আসলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, স্বাধীন গণমাধ্যম প্রকাশের ক্ষেত্রে এটা বাধা নাকি অতিমাত্রায় দেখানো হয়েছে, এটা নিয়ে আপনি যদি একটু বলতেন। না, আপনি জানেন যে ট্রাম্প সবসময় গণমাধ্যমের বিরুদ্ধে তিনি অভিযোগ করে আসছেন, এবং গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা এক পেশে নিউজ দেয় এবং তার বিপক্ষে কাজ করে। এগুলো নির্বাচনকালীন সময় থেকে আজ পর্যন্ত, এবং উনি সরাসরি ভুয়া খবর বলেন পশ্চিমাদের এসব, ওটার বিরুদ্ধে গেলে উনি এটা গণমাধ্যমকে আসলে মানে পরোয়া করেন না, আমরা অতীতেও দেখেছি। তো বিবিসির যে এই ডকুমেন্টারিতে যে বা প্রচার করেছেন বা প্রকাশ করেছেন, সেই জন্য তারা এটি সরিয়ে ফেলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এবং মৌখিক এবং লিখিতভাবে, এবং যে সম্পাদক, বার্তা সম্পাদক, তাকেও কিন্তু সেখান থেকে অপসারণ করা হয়েছে। তারপরেও যে মামলা দেওয়ার হুমকি, এটা আসলে উনি সবসময় আলোচনা থাকতে চান ট্রাম্প সাহেব বিভিন্ন ইস্যুতে,
সুতরাং গণমাধ্যম যে উনি যে আগে যে অভিযোগগুলো করতেন সেই অভিযোগগুলোকে এস্টাবলিশ করার জন্য কিন্তু এই মামলা দায়েরের মানে উনি পদক্ষেপ নিচ্ছেন। প্রায় 1 থেকে 5 বিলিয়ন ডলারের একটি মামলা করার দিচ্ছেন। তো এগুলো করার ফলে বিশ্ব মিডিয়া যেটা হবে যে মানুষের কাছে যে বার্তা যাবে, হ্যাঁ, যে মিডিয়া ভুল তথ্য দেয়, এটা এস্টাবলিশ করার জন্য এই মামলাটা তিনি করতে যাচ্ছেন। যেহেতু মিডিয়ার সাথে বরাবরের তার একটা বৈরী সম্পর্ক রয়েছে, আর এখন একটা সুযোগ পেয়েছেন, তো এটাই তাদের জন্য একটা পাশ্চাত্য মিডিয়া, এটা একটা অভিযোগ আছে দীর্ঘদিনের যে পাশ্চাত্য মিডিয়াগুলো পাশ্চাত্যের স্বার্থকে বড় করে দেখে। যত বড় ভুল করুক না কেন ওটা খুব মিনিমাইজ করে দেখায়, কিন্তু বিপক্ষকে বড় করে দেখে। আচ্ছা, আজকে সেগমেন্টের সর্বশেষ খবর, আমরা প্রায় 4 বছর ধরে চলে আসা ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিভিন্ন ডেভেলপমেন্ট হয়। আমরা সর্বশেষ যেটা জানি পোকারবক্স প্রায় দখল করে নিচ্ছে। এটা হচ্ছে ডনেক্সে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ডনেক্স হচ্ছে বন্দরনগর, ওখান থেকে সমস্ত মালামাল নিয়ে আসা করা হয়। এটা হল এই জায়গাটা দখল করা প্রায় 2 বছর ধরে রাশিয়ার বাহিনী অপেক্ষা করছিল। তো এটার পরে যেটা হয়েছে, এখন ইউক্রেনের অভিযোগ যে রাশিয়া এখন 1,20,000 গ্লাইড বোমা উৎপাদনের পরিকল্পনা করছে। গ্লাইড বোমা জানেন যে খুবই বিধ্বংসী একটি অস্ত্র। এটা ব্যবহার হলে যেটা হয় যে এটা মিসাইলের তুলনায় অনেক সস্তা, আর শত কেজি বিস্ফোরক এটা বহন করতে পারে, আর বিল্ডিং, বাংকার, প্রতিরক্ষা কাঠামো সহজে ধ্বংস করতে পারে। আমরা বিভিন্ন যুদ্ধে এই গ্লাইড বোমার কথা, এবং গ্লাইড বোমা কিন্তু নিষিদ্ধ। এখন তো যুদ্ধ তো আর নিষিদ্ধ আর কোনটা শুদ্ধ এগুলো তো ব্যবহার করা হয় না, চাইবেই। মজার কথা হচ্ছে এখান থেকে অগ্রভাবে আছে। আবার গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভও শান্তির প্রস্তাব আবার দিয়েছেন। তারা দেখাতে যাচ্ছে তারা যুদ্ধে ঠিকই আছে, কিন্তু শান্তির দোয়ারটা খোলা রাখছেন, কিন্তু শর্ত দিচ্ছেন। এদিকে ইউক্রেনে আপনি জানেন আগের চাইতে ইউক্রেনে ন্যাটো এবং পশ্চিমারা সাহায্য কমিয়ে দিয়েছে, কারণ তাদের দেশে নিজেদেরও চাপ আছে। তাদের দেশের জনগণ বলছে আমাদের ট্যাক্সের টাকা আমরা অন্য দেশের যুদ্ধ কেন পরিচালনা করব। ওখানে মূল্যস্ফীতি বাড়ছে, তেলের দাম বাড়ছে, সব কিছু মিলে এই পরিস্থিতি, এই নতুন যুদ্ধাংশ ব্যবহার, এবং এই নিয়ে আপনি যদি দর্শকদের কিছু বলতেন। না, এটা একটা, আপনি জানেন যে এটা একটা রয়টার্সের প্রতিবেদন ছিল, এবং এখানে আসলে একটা বড় পরিকল্পনা এগোচ্ছে রাশিয়া। কারণ তারা এই যুদ্ধে তারা জয়লাভ করার জন্য যত ধরনের কর্মকৌশল আছে সেগুলো তারা বাস্তবায়ন করছে এবং করবে, এটি স্বাভাবিক। এবং আপনি যে বোমার কথা বললেন, গ্লাইড বোমা, হ্যাঁ, সেই গ্লাইড বোমাটা, এটা কিন্তু আপনি জানেন যে এটা আগে কিন্তু এই গ্লাইড বোমা নিয়ে অত হয় না, আলোচনা হয় নাই। কারণ এটা বারবার আসছে, কেন এটির কার্যক্ষমতা অত্যন্ত ভয়াবহ। এটা অলরেডি রাশিয়া ডিক্লেয়ার দিয়েছে যে তারা 1,20,000 তারা এই উৎপাদনে যাবে। আপনার আগে ছিল প্রায় 90 কিলোমিটার এটার রেঞ্জ এই গ্লাইড বোমার, এখন সেটি 200, এবং বলা হচ্ছে যে আরও 400 কিলো করা যায় কিনা সেটাও চেষ্টা চলছে। এখন এটার একটা বড় সুবিধা হচ্ছে এই গ্লাইড বোমা যখন নিক্ষেপ করা হয়, আপনার সেই লক্ষ্যবস্তুর কাছাকাছি যাওয়ার দরকার হয় না, এবং দূর থেকেই এটাকে নিক্ষেপ করা যায়, এবং বড় বড় যে কোনো অট্টালিকা, বাংকার, প্রতিরক্ষা কাঠামো যেগুলো স্থাপনা খুব সহজেই আক্রমণ করে, এবং এটা আপনার এয়ার ডিফেন্স সিস্টেমকেও কিন্তু এটা ফাঁকি দিতে পারে। আক্তার ভাই, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো আপনারা কোন দেশ, কোন শহর, কোন বিভাগ, জেলা, উপজেলা, এমনকি কোন এলাকা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানান। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর এখানে আপনারা যা জানতে চান আমাদের কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোচনা করার জন্য। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।